আজকে আমরা যে বাইকটা চালাবো বা যে বাইকটা দেখবো এটা হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড অ্যান্ড যেটার চাবিটা হচ্ছে অলরেডি আমার পকেটে। ও না, এটা আমার ওই যে MT-15 যে রাখা আছে ওইটার চাবি হচ্ছে এটা। রয়্যাল এনফিল্ডের চাবিটা হচ্ছে আমি পেছনের পকেটে রাখছিলাম, নর্মাল একটা চাবির রিং এর মধ্যে IFIC চাবিটা রাখা হয়েছে, সিঙ্গেল একটা চাবি। অ্যান্ড এটার চাবিটাকে একটু ডিফারেন্ট মেটিওর থেকে। মেটিওরের চাবিটা মনে হয় আরেকটু অন্যরকম ছিল, চাবির মধ্যেও মনে হয় পার্থক্য আছে যেটা আমার মনে হইতেছে। আর এটা হলো একটা ক্লাসিক গান মেটাল গ্রে যে কালারটা। অ্যান্ড স্টক যা আসছে বাইকটা হচ্ছে ওইরকমই আছে, এটার মধ্যে তেমন কোনো মডিফিকেশন বা কোনো কিছুই করা হয় নাই। আর বাইকটা আছে হচ্ছে একদম রেগুলার ফরম্যাটে, মানে দেখেন কাদা বালি ধুলা সব কিছু লাগছে। রেগুলার যখন এই বাইকটা চলবে তখন বাইকটা যেমন দেখা যাবে বা যেমন হবে ওই রূপটা দেখানোর জন্য বাইকটাকে যেভাবে আছে এইভাবেই একটু ভিডিওটা করতেছি। এখানে লক লাগানোর জন্য ছোট্ট একটা জিনিস রাখা হয়েছে যেখানে লকটা রাখতে পারবে, মানে ডিস্কের লকটা রাখতে পারবে। সিটে কভার লাগাইছে, এই জন্য সিটটা একটু ডিফারেন্ট লাগতেছে। চলেন আমরা এখান থেকে, হ্যাঁ ভাইয়া একটু বের করবো এটারে। আচ্ছা, এই বাইকটা একটা স্পেশাল জিনিস আছে, স্পেশাল জিনিসটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি এখান থেকে বের হয়ে, কারণ এখানে একটা মিটিং বা এরকম কোনো কিছু হইতেছে যে কারণে হচ্ছে প্রচণ্ড পরিমাণ সাউন্ড এইখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। গিয়ার শিফটিং ইন্ডিকেটর নাই, 1 নম্বর গিয়ারে পড়ছে অথচ বোঝা যাইতেছে না। চলেন এখান থেকে বেরোই। এখানে প্রচুর সাউন্ড, প্রচুর। একটা মিটিং হওয়ার কারণে কোনো পার্টিগত কোনো মানে মিটিং টিটিং হইতেছে, এই জন্য প্রচুর আওয়াজ। স্পিড ব্রেকার ক্রস করতে অনেক বেশি মজা লাগে এই বাইকটায়। আচ্ছা, স্পেশাল যে জিনিসটা বলবো ওইটা একটু পরে বলতেছি। বাইকটা দেওয়ার জন্য অবশ্যই আরিফ ভাইকে ধন্যবাদ, এই ব্যাপারটা আগে বলি। বিএসবি মার্টে আসলে কখনো রয়্যাল এনফিল্ড দেখবেন না, কারণ রয়্যাল এনফিল্ডের বিজনেসটা ওনারা ওইভাবে করতেছে না আমি জানি, বাট এই বাইকটা ওনারা কালেক্ট করছিল। অ্যান্ড হয়তো বা কেউ যদি চায় ওনারা ম্যানেজ করে দিতে পারবে, ওনাদের জানাশোনা তো থাকবেই যেহেতু বাইক নিয়ে বিজনেস করে। অ্যান্ড আরিফ ভাইকে আমি বলে রাখছিলাম যে আমাকে একটা ক্লাসিক বা এগুলা পাইলে দিয়েন। অ্যান্ড এটা তো আমাকে দিচ্ছে, সামনে আরেকটা ক্লাসিক দিবে, সেটা হলো ব্ল্যাক। আর আমি একটু চাইতেছিলাম আমি একটু চাইছিলাম যে স্পোকের চাকার যে ক্লাসিকগুলো আছে একটু ওইগুলা নিয়ে ভিডিও করার জন্য। ভাই মাইক এত জোরে বাজাইছে যে রয়্যাল এনফিল্ডের যে সাউন্ড, এই সাউন্ডটা টোটালি মানে কানে লাগতেছে না, মনে হইতেছে মাইকের আওয়াজ রয়্যাল এনফিল্ডের চেয়ে অনেক বেশি। এই মাইকের সাউন্ড তো শেষই হইতেছে না। আমি আজকে ভিডিও কই বানাবো, সারা এলাকা ভরা মাইক রে ভাই। ও মা, চলেন আগাই দেখি, কোনো এক জায়গায় যায় ভিডিও তো বানাইতেই হবে। টানে টানে মজা, রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা হচ্ছে টানে টানে মজা। আর আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে রয়্যাল এনফিল্ড রেগুলার লাইফে কিরকম ফিডব্যাক দিবে বা কিরকম সাপোর্ট পাবেন রয়্যাল এনফিল্ডের কাছ থেকে, কিরকম মজাটা পাবেন বা কি প্রবলেমটা পাবেন। কারণ এর আগে আমি এই ক্লাসিকের যে ভিডিওটা করছিলাম সেটা করছিলাম হচ্ছে 300 ফিটে, এক সাউন্ড গেছে আর এক সাউন্ড আসছে। আরে কেউ একজন অসুস্থ, সরি, আল্লাহ ভালো করে দাও তাকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এর আগের রয়্যাল এনফিল্ডের ভিডিওটা আমি করছিলাম হচ্ছে 300 ফিটে। অ্যান্ড 300 ফিটে ফাঁকা রাস্তার মধ্যে তো আরামেই চালাইছিলাম। আজকে মোটামুটি রেগুলার লাইফ, একদম মিরপুরের চিপাচাপা অলিগলি যা আছে সব জায়গায় স্পিড ব্রেকার মারবো, ভাঙ্গা রাস্তায় চড়বো, তাহলে বোঝা যাবে যে আসলে রয়্যাল এনফিল্ডের ফিডব্যাকটা নর্মাল রোডে কীরকম। রিক্সার রোডে মোটামুটি আমার কাছে মনে হইতেছে বাইকটা বড় হইলেও আবার অত বড় না যে একদম আমি ঝামেলায় পড়ে যেতেছি, ওরকম কিছুই না নর্মালি। তবে নর্মালের চেয়ে একটু বেশি বড় তো লাগবেই। তবে কেন যেন মনে হইতেছে যে বাইকটা এরকম বাঘা দেখতে, যে কেউ আইসা আমাকে গুতা দিবে না। যে আছে না একটা বড় বাইক নিয়ে বের হইলে এই কোনায় সে লাগায় দিবে, ওই কোনায় ও লাগায় দিবে, বাট এই বাইকটাকে কেউ লাগায় দিবে বা ওই ধরনের ব্যাপারটা মনে হইতেছে না। অ্যান্ড বাইকটা যতটুকু ওয়েট হোক বা যতটুকু বড়ই হোক না কেন, সুন্দর করে আমি রিক্সার সাইড দিয়ে এভাবে কাটায় বের হয়ে যেতে পারতেছি। এটাতে আমার কোনো প্রবলেম এখনো পর্যন্ত লাগতেছে না। তবে প্রবলেম না লাগলেও একটা প্রবলেম লাগতেছে, যেটা হলো আমি একটু আগে আসছি MT-15 বা আমি আমার লাইফে বাংলাদেশের অনেক বাইকই চালাইছি। একটা 125 বা 150 সিসি বাইক চালায় আপনি যেই ইজি, মানে এই শহরে একটা জীবনটা যে সুখের, জীবনটা যে শান্তির যে ফিলটা পাবেন, এইটাই ওই ফিলটা একটু এই ধরনের রোডে কম পাবেন। হ্যাঁ, পাবলিক অ্যাটেনশন পাচ্ছি, অনেকেই দেখতেছে, যারা দেখতেছে লুকিং গ্লাসে ঘুরে দেখতেছে যে আবার দেখতেছে।
ভাই কে দেখলো ওইটা দিয়ে আমার কি, আমি যদি বাইকে শান্তি না পাই তাহলে তো আরেকজন দেখলে আমার কিছু যাবে আসবে না। যাক, এদিকে রোডঘাটগুলো অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম ওইখানেই আমরা থাকি। এর আগে আমি যে ক্লাসিকটা চালাইছিলাম ওইটার ক্লাচটা অনেক বেশি সফট ছিল, অ্যান্ড এইটার ক্লাচ আমার কাছে একটু হার্ড লাগতেছে। আর এই বাইকটার কিলোমিটার কত চলছে এটা দেখার জন্য, আচ্ছা এটা আমি পরে জেনে আপনাদেরকে জানাবো নে। ও, এই বাইকে একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনাদেরকে বলছিলাম, এই ঘোরাইতে হইলেও বেশ জায়গা লাগে এই মোড়গুলা দিয়ে। স্পেশাল জিনিসটা হচ্ছে এটার জন্য আমার বাইকটাকে নিউট্রাল করতে হবে। নিউট্রাল খুব সুন্দর হয়ে যায়, স্টার্টেই থাক, কারণ সাউন্ডটা অনেক বেশি মজার। ও মা, ওয়েট আছে রে ভাই, উল্টাপাল্টা এদিক সেদিক হইলে ওইরা যদি যায় উঠানোটা অনেক চাপের হয়ে দাঁড়াবে। অ্যান্ড ইসের সুইচ কই ভাই, মিটারের সুইচ টুইচ কত কিলো চলছে এটা দেখবো না? এটা কি অডো নাই? মিটারের সুইচ কি এইটা? হ্যাঁ এইটা অডো হচ্ছে। ও অনলি 510 কিলো। ধর 510 কিলোর একটা বাইক থেকে আর কি আশা করবেন। মজার ব্যাপার হচ্ছে এই বাইকে 66 সিরিয়ালের 10 বছরের নাম্বার প্লেট লাগানো, অ্যান্ড সাইলেন্সার পাইপটা কালো হওয়াতে ধুলাবালি পড়াতে একটু বাজে লাগতেছে। অ্যান্ড এর আগে আমি বলছিলাম যে এই বাইকের ডিস্ক অনেক বড় বড়, দুইটা চাকার ডিস্কই অন্যান্য গতানুগতিক যে বাইকগুলো আছে ওইগুলোর চেয়ে অনেক বড়। অ্যান্ড যেই কারণে হচ্ছে যেটা প্রবলেমটা হলো ব্রেক অনেক ভালো ধরে, এটাই হলো প্রবলেম। মানে আপনি যদি অন্য কোনো বাইক থেকে এসে এটা মনে করেন যে ব্রেক জোরে জোরে ধরতে হবে, ব্যাপারটা তা না। এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি বলতেছি প্রবলেম না, আসলে এটা সুবিধা। সামনের ব্রেক যত জোরেই ধরতে হোক না কেন, পেছনের ব্রেকটা এত সুন্দর ধরে যে আমি দেখেন সামনের ব্রেক ধরতেছি না, এই যে পেছনের ব্রেক ধরে পুরো জমায় ফেলছি। মানে আমার কাছে অন্যান্য বাইকের সামনের ব্রেকে যে মজাটা আমি পাই, এটার মধ্যে পেছনের ব্রেক ধরে না সেম মজাটা পাইতেছি। মানে ওয়াও টাইপের একটা ফিল। আর এই যে জায়গাটা পর্যন্ত আমি এতক্ষণে আসলাম, এই যে এখানে আমি এমটি হলে ঢুকা যেতাম, এটা নিয়ে যে পারবো না তা না, ঢুকা যাবে। কিন্তু আসলে এই বাইক নিয়ে জিগজ্যাগ করে চিপা মারা ব্যাপারটা কেন যেন যায় না। এই বাইকে উঠা মাত্রই আপনার মনে হবে যে আমি একটা গিয়ার ডাউন করতে চাইছিলাম, বাট এতটুকু উপরে ওঠার জন্য গিয়ার ডাউন করার কোনোই দরকার নেই, দেখলাম ইজি উঠা যেতেছে। চলেন আমরা এবার একটু হাইওয়ে রাইডের মজা নেই। এই একটা রাস্তা যেটা সম্পর্কে আমি তো সবসময় বলি যে এই রাস্তাটা হচ্ছে ডাবল লেন, যাওয়া আসা একটা দিয়ে, এই কারণে একটু রিস্কি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রচুর ওভারটেক অ্যান্ড প্রচুর ট্রাফিক থাকে এই রাস্তাটার মধ্যে। মানে হাইওয়ে ফিল পাওয়া যায়, মনে হবে যে আগের চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার রাস্তার যে ব্যাপারটা ওই রকম। আর এই রাস্তায় এই বাইকের ফিডব্যাক মোটামুটি ভালোই তো লাগতেছে, শক সুন্দর অ্যাবজর্ব হয়। অ্যান্ড ভাইব্রেশন নিয়ে রয়্যাল এনফিল্ডের অনেকে একটা প্রশ্ন অনেক আগে থেকে আছে যে রয়্যাল এনফিল্ড অনেক ভাইব্রেশনের একটা ইঞ্জিন বা কিছু। এই নতুন টেকনোলজির যে ইঞ্জিনগুলো করা হয়েছে এগুলাতে ভাইব্রেশনের কোনো ইস্যুই রাখা হয় নাই। ইভেন এইটার যে হ্যান্ডেলে ওরকম কোনো ভাইব্রেশন নাই। তবে হ্যাঁ, লুকিং গ্লাসে একটু ভাইব্রেশন দেখা যায়, যেটা অনেক বাইকেই দেখা যায়। লুকিং গ্লাসে ভাইব্রেশনে আপনার কি আসে যায়? হাই স্পিডে চললে আসলে লুকিং গ্লাসে বোঝা গেলেই হয় যে পেছন থেকে কিছু আসতেছে। ওটা অত জরুরি না যে লুকিং গ্লাসের ভাইব্রেশনের কারণে আপনি খুব একটা ফাপরে পড়ে যাবেন বা কিছু, ওরকম কিছু না। আচ্ছা, আমি এত তাড়াতাড়ি এই পর্যন্ত এসে পড়লাম, তাহলে তো না এদিকে ঢুকবো না। আমি আবার না সোজা যাই, সোজা ঘুরে আসি। আবার আসার সময় যদি পুলিশ ধরে, আমার কাছে তো পেপার নাই, এই একটা ভয় লাগে আসলে এই মানে অন্যের নামের বাইক নিয়ে বের হইলে। আর ওই পাশে যে জ্যাম লাগছে, আজকে আসতে যায় বোঝা যাবে যে আসলে জ্যামের কাহিনীটা, জ্যামে রাইড করতে কীরকম কী লাগে। তবে সত্যি কথা কি, খুব বেশি চিল একটা ভাইব পাইতেছি, একটা চিল একটা ফিল পাইতেছি। ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে এই বাইকটা নিয়ে এই রোডে চালাইতে যেই টেস্টটা পাইতেছি, এই টেস্টটা অন্য বাইকে হয়তো পাবো না। আর ক্লাসিকের সিটিং পজিশনটা হচ্ছে পা মোটামুটি সামনে, মিটিওরের মতো অত সামনে না, বাট মোটামুটি সামনে। এই কারণে বৈশাও একটা চেয়ারম্যান ভাব আছে, মনে হইতেছে যে আগের দিনের চেয়ারম্যানের চেয়ার ছিল না, কাঠের যে চেয়ারগুলো একটু বড় সড়ো সিংহাসন টাইপের, ওই টাইপের কোনো চেয়ারে বসে আছি, এরকম একটা ফিল আমার লাগতেছে। আর একটু যদি ডার্ক বা একটু যদি ছায়াওয়ালা জায়গায় যাই, তাহলে হেডলাইটের আলোটা দিনের বেলায় দেখা যাইতেছে যে মোটামুটি হেডলাইটের পাওয়ার আছে। এতটুকু দিনেই হেডলাইট মোটামুটি তার পাওয়ারটাকে দেখানোর ট্রাই করে বিভিন্ন রিক্সার পিছনে বা ওইরকম কোনো জায়গাতে গেলে। সরি, কয়েকদিন ধরে ভিডিওতে আমি খুব কাশাকাশি করতেছি, কারণ আমার কাশি মানে ঠান্ডা থেকে কাশি হয়েছে। এখন কাশি হইলে তো একটু কাশাকাশি করবোই ভাই, এতটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ভাই। খুব সুন্দর একটা চিল ভাইব নিয়ে ফিল পাইতেছি। এতক্ষণ যেটা চালাইলাম এটা হচ্ছে একটা ইকোনমি রাইড করছি, কয় নাম্বার গিয়ারে চালাইছি আমি নিজেও জানি না। অ্যান্ড এবার একটু অন্যরকম চালাই, একটু ফাস্ট। ধরেন একটু আমার তাড়াহুড়া আছে, আমি রয়্যাল এনফিল্ড নিয়ে বের হইছি, এই খারাপ না তো।
ভাই সাসপেনশন এত সুন্দর দুলে, ব্রেক করলে একটু প্রথমে কনফিডেন্ট ল্যাক হয়, মনে হয় যে এরকম ডেভে যাচ্ছে কেন, স্লিপ করবে কিনা, ব্যালেন্সলেস হবে কিনা। বাট ভাই আমি যেটা বলবো 60-70 পর্যন্ত এই বাইক নিয়ে সুন্দর, মানে ইজি টু হ্যান্ডেল, খুবই সুন্দর যাওয়া যাচ্ছে। আর যদি রোডঘাট ফাঁকা থাকতো 80-90 পর্যন্ত মনে হয় খুব সুন্দরই যেতে পারতাম। প্রথমে আমি ভাবছিলাম যে না, হাই স্পিডে বাইকটা ভালো হবে না এরকম চিপা চাপা রাস্তার জন্য। অ্যান্ড ব্রেক ভাই যে কোনো একটা ধরেই আপনি জমায়ে ফেলতে পারবেন, আর যদি দুইটা ধরেন তাহলে বাইক অন্যান্য বাংলাদেশের যত বাইক আছে 125 আর 150 সিসি সেগমেন্টের, ওর চেয়ে অনেক আগে এই বাইকটা জমে যাবে। এতদিন পর্যন্ত আমাদের দেশে একটা ভুল ধারণা ছিল যে হায়ার সিসি বাইক আসলে অনেক অ্যাক্সিডেন্ট হবে। আজকে এই বাইকটা চালা আমি একটা কথাই বলবো যে হায়ার সিসি বাইক আসলে অ্যাক্সিডেন্ট হবে না। হায়ার সিসি বাইক বরং আপনাকে কনফিডেন্ট লেভেল অনেক বেশি উপরে তুলে দিবে। অ্যান্ড ব্রেকিং কনফিডেন্টটা অনেক বেশি জরুরি একটা জিনিস। যদি কোনো সময় কোনো গাড়ি বা বাইক চালানোর সময় আপনার ব্রেকিং কনফিডেন্ট না থাকে, তাহলে আপনি ওইটা নিয়ে কখনোই ভালো ড্রাইভ বা রাইড করতে পারবেন না। কিন্তু কোনো বাইক বা কোনো গাড়ি চালানোর সময় যদি ব্রেকের কনফিডেন্টটা একবার আপনার ভিতরে ঢুকে যায় ভাই, তাহলে আপনি নিঃসন্দেহে ওইটা নিয়ে খুব ভালোভাবে কনফিডেন্ট নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। সো ব্রেকিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অ্যান্ড রয়্যাল এনফিল্ড যেই জিনিসটা এই ক্লাসিকের মধ্যে খুবই ভালোভাবে দিচ্ছে, যেহেতু আজকে ক্লাসিকের ভিডিও করতেছি সেহেতু এটা নিয়েই কথা বলবো। আর 3টা রয়্যাল এনফিল্ড নিয়ে যদি কথা বলতে বলেন, মেটিওর আমি চালাইছি, ওইটা বাংলাদেশের শহরে যে রাস্তাগুলা, ওইটার জন্য আমার মোটেও প্র্যাকটিক্যাল লাগে নাই। হান্টারকে আমার ফুল ফিল প্র্যাকটিক্যাল মনে হয়েছে। অ্যান্ড রয়্যাল এনফিল্ড যদি আপনি ফিল নিয়ে চালান তাহলে এফজেডএস ভার্সন 3 আপনাকে ওভারটেক করে চলে যাবে, এটাই হচ্ছে নর্মাল ব্যাপার। কিন্তু যদি আবার ওইভাবে পুল করে চালান তাহলে ঠিক আছে। এখন এই বাইকটা না রেস করার জন্য না, অন্য বাইকের আগে যাওয়ার জন্য না, ওইভাবে বানায় নাই। এই বাইকটা হচ্ছে পাহাড়ি এলাকায় চালানোর জন্য বাইক। আপনি যদি বলেন এই নদীর ঘাটে নেমে আবার উপরে উঠে আসতে, বাংলাদেশের অনেক 150-125 সিসি বাইক এটা পারবে না। বাট রয়্যাল এনফিল্ড খুবই সন্দেহ ছাড়া ওইখান থেকে উঠে আসতে পারবে। সো বুঝতে হবে যে কোন বাইকটা কি জন্য বানানো হয়েছে। এখন এফজেডএস ভার্সন 3 এই বাইককে ওভারটেক করে চলে গেছে, এর মানে যে এই বাইকের পাওয়ার নাই ব্যাপারটা আসলে তা না। এক একজনের পাওয়ার এক এক জায়গায়। যাই হোক, এখন একটা উদাহরণ দিলে আবার কার কেমন লাগবে জানি না। আচ্ছা শুনেন, অনেকের মুখের কথাই মায়ের চেয়ে অনেক বেশি, একটা ব্যাপার আছে না। আবার অনেকে মারলেও ওইটা গায়ে লাগে না। যেমন একটা টিচার যদি আপনাকে মারে, আপনি কিন্তু ওটাকে মায়ের খাওয়া বলবেন না, কিন্তু আপনার পাশের বাড়ির লোক যদি আপনাকে একটু চোখ তুলে কোনো কথা বলে, ওটা কিন্তু মায়ের চেয়ে অনেক বেশি হবে, তাই না? ব্যাপারটা হচ্ছে ওইরকম, টিচারের মায়ের আশীর্বাদের মতো। আর যদি আপনার অধীনে কেউ থাকে, সে যদি চোখ তুলে আপনার দিকে কথা বলে, অধীনে না আসলে, যে আসলে যার রাইট নেই আপনাকে শাসন করার, সে যদি আপনাকে শাসন করে তাহলে ওইটা আবার অন্য রূপ ধারণ করবে। ব্যাপারটা হচ্ছে ওই রকম আসলে, যেটা বলতে চাইতেছিলাম। সো এক একজনের পাওয়ার এক এক রকম, ওটাকে এক একভাবে ইউটিলাইজ করতে হবে। রয়্যাল এনফিল্ডের টর্ক বেশি। বাংলাদেশের অন্যান্য যে বাইকগুলো আছে যেগুলো স্পোর্টস বা নেকেড স্পোর্টস, ওইগুলোতে হচ্ছে টপ স্পিড তোলার জন্য যে পাওয়ারটা, ওইটা বেশি দেওয়া হয়েছে। এই হলো ব্যাপার। হর্স পাওয়ার বা যাই বলে, ওইটা পাওয়ারটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তবে অনেক 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 ইচ্ছা ছিল যে শহুরে রাস্তায় রয়্যাল এনফিল্ড চালায় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। এমন মনে হইতেছে না কোনোভাবেই যে প্রাইভেট কার থেকে ট্রাকে উঠে আসছি, এরকম কোনোভাবেই মনে হইতেছে না। তবে আমি একটা কথা বলবো, রয়্যাল এনফিল্ড যদি আপনার মনে হয় যে দুইটা বাইক আপনার আছে, একটা স্কুটার আছে রেগুলার চলাফেরার জন্য, আর রয়্যাল এনফিল্ড একটা আপনি রাখলেন হচ্ছে একটু ফান করার জন্য, একটু মজা করে চালানোর জন্য, তাহলে রয়্যাল এনফিল্ড ইজ মানে গুড চয়েস ফর ইউ। আর যদি মনে করেন একটা বাইকই আপনি রাখবেন, সেক্ষেত্রে আমি বলবো 125 বা 150 সিসির একটা কমিউটার বাইক রাখেন, যেটা দিয়ে আপনি সব শখ পূরণ করতে পারবেন। অ্যান্ড এটা দিয়ে যদি আপনি সব শখ পূরণ করতে যান, এটার খরচও অনেক বেশি। এটার কোনো কিছু ভাঙলেও আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইটা নিয়ে মুভ করা একটু টাফ হবে অন্য বাইকের তুলনায়। মানে আমি এখন তুলনা করতেছি যে এটা আসলে খারাপ কিনা, আসলে এটা খারাপ না। কিন্তু যখন দুইটা চয়েস থাকবে যে এইটা নাকি, ধরেন আমি অন্য হোন্ডা হর্নেটেই গেলাম, যে এইটা নাকি হোন্ডা হর্নেট, দুইটার মধ্যে যে কোনো একটা চয়েস করতে হবে আপনার সারা বাংলাদেশ ট্যুর করার জন্য, সেই ক্ষেত্রে আমি বলবো হোন্ডা হর্নেট। কারণ ওইটার পার্টস আপনি সব জায়গায় পাবেন, ওইটার ইঞ্জিন অয়েল কম লাগে। এরকম হর্নেট বলেন, জিক্সার বলেন, ইয়ামাহার বাইক বলেন, মানে MT-15 বলেন, FZ বলেন, যাই বলেন, ওইগুলা অনেক বেশি ভালো হবে যদি আপনি একটা বাইকে সব শখ পূরণ করতে চান। কিন্তু যদি মনে করেন না, একটা শখের বাইক আপনি রাখতে চান যেটা নিয়ে ওইটার রাইডটাই শুধু করবেন, তাহলে একটা রয়্যাল এনফিল্ড আপনার জন্য আপনি রাখতে পারেন। অ্যান্ড আমি এতক্ষণ ধরে চালাইতেছি, আমার হাতে তেমন কোনো ভাইব্রেট ফিল হয় নাই টোটালি।
জাস্ট ক্লাস ধরে আসি, এই জন্য একটু ঠান্ডা ওয়েদার, তো এই আঙ্গুলের মাথাগুলো একটু অবশ অবশ লাগতেছে, যেটা আমি এমটি যখন চালায় আসছিলাম তখনও আমার লাগছে। এই ওভারটেক করা যায় তো। এই যে সুন্দর ঢুকে গেলাম, আর আমি যে কোন রাস্তা থেকে আসছি, আর আমি যে কোন রাস্তা দিয়ে ঢুকবো ভাই, আমি আসলে আসছি কোন দিক দিয়ে, আমি আসলে যাব কোন দিক ভাই, আমি তো পুরো ফাপড়ে পড়ে গেছি। আমি কি রাস্তা ভুল করলাম? আচ্ছা রাস্তা ভুল করলে করছি, এ বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করলে খারাপ লাগবে না। তুরাগ সিটি চলে আসছি, একটু সামনে থেকে ঘুরে টুরে আসছি, দেন তুরাগ সিটি দিয়েই ঢুকে যাবো না আমরা, এদিক থেকেই মনে হয় আসছিলাম। ও আকাশে একটা রকেট, ছোটবেলায় রকেট বলতাম ওগুলারে। তাড়াহুড়া এত কেন ভাই? পপ 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 চলতেছে চলতেছে। একটা রয়্যাল এনফিল্ড দেখো, সম্মান করো না? আচ্ছা ভিড়ভাট্টা রোডে কিন্তু ঢুকে গেছি এইবার। অ্যান্ড মানে বাইকটা অনেক ওয়েট, তো এই কারণে ডানে বায়ে বেশি হিলে না, এরকম 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 করতে হয় না, যেটা হচ্ছে নর্মাল 150 সিসির কমিউটার বাইকে করতে হয়, আর 125 সিসিটা আরও বেশি করতে হয়। এটা খুবই স্টেবল থাকে, খুবই স্টেবল, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এক কাজ করি, সামনে এইখান থেকে ঘুরায় ফেলি, সামনে 1 নম্বর মাজারের মোড়, তো 12 কুতুবের জায়গা হচ্ছে ওইটা, ওইখানে যা যদি আবার কোনো কুতুবের পাল্লায় পড়ি সমস্যা। ভাই ক্লাসিকটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে অনেক বেশি নিচু, ইজি টু হ্যান্ডেল, কিন্তু বাইকটা আসলে ভার। ওই 300 ফিটে পূর্বাচলে ঘুইরা একটা বাইকের রিভিউ করলে বাইকের অনেক কিছুই বোঝা যায় না। আমি যে ঘুরাইতে যাইতেছি না, এখন আমার মনে হইতেছে যে না বাইকটার ওয়েট আছে, অ্যান্ড এই বালু টালুতে যখন আমার পা স্লিপ করতেছে তখন বাইকটাকে ধরে রাখাটা আমার জন্য একটু কষ্টের হয়ে দাঁড়াইতেছে, এটা মানতেই হবে। অন্য বাইক হইলে পিছে টিছে নেওয়া আমার জন্য আর একটু ইজি হতো, তবে এটা অভ্যাস হয়ে যাবে। অ্যান্ড এটা বডির উপরেও ডিপেন্ড করে যে আপনি কতটুকু পাওয়ারফুল মানুষ। একটু ব্যায়াম ট্যায়াম করতে হবে। এইটা অবশ্যই নেশাখোরদের জন্য না, ছাত্রীদের জন্য না এই বাইক, একটু বডি সডি থাকতে হবে, একটু পাওয়ারফুল মানুষের জন্য আসলে এই বাইকটা বানানো হয়েছে। ছাত্রীদের জন্য ওই যে ওটাই ঠিক আছে যেটা চালায় আমাদের দেশে ছাত্রীরা। অ্যান্ড এতক্ষণ ধরে চালাইতেছি, লো স্পিডে চালাইতেছি, ইঞ্জিনে কোনো হিট বা এরকম কিছু অনুভূত আমার হচ্ছে না। ইঞ্জিন একদম ফুল ফ্রেশ আছে, পায়ের মধ্যে যতটুকু গরম লাগতেছে অতটুকু গরম না লাগলে এখন ঠান্ডা লাগতো, ভালোই লাগতেছে। অ্যান্ড গরমের দিন আসলে বোঝা যাবে আসলেই রয়্যাল এনফিল্ড কি আপনাকে গরমে কষ্ট দিবে কি দিবে না। অ্যান্ড রয়্যাল এনফিল্ডের জন্য আমার মনে হয় এরকম একটা জায়গায় দরকার ছিল যেখানে হচ্ছে ওর একটা থাম্বনেইলের ছবি আমি এখানে রেখে তুলবো। এখানে বাইকটাকে সুন্দরভাবে রাখবো। ইঞ্জিন কাট ইঞ্জিন কাট অফ সুইচ আছে, তো কিচ্ছু বন্ধ করতে হবে না। তবে এই সিট কভারটার কারণে না বাইকটা খ্যাত হয়ে গেছে। এটার স্টক সিট অনেক বেশি সুন্দর, সরি টু সে, বাট খ্যাত হয়ে গেছে। একটা কাজ করি, একটা ভিডিও শট নিয়ে রাখি এখানে, না একটা সিনেমেটিকে ফটো পোর্ট্রেটে একটা শট নিয়ে রাখি, যেটা হচ্ছে থাম্বনেইলে আমি ব্যবহার করব। ওকে ডান, চলেন তাহলে আমরা আরেকবার রওনা হই, আর একটু চালাই, আর একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। বাইকটা যে দেখে দ্বিতীয়বার দেখে ভাই, বাইকটা যে দেখে দ্বিতীয়বার ঘুরে একটু দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, সুন্দর দুলতে দুলতে ভালোই চালাইলাম। একটা আমার এরকম ধারণা ছিল যে এর আগে যখন 300 ফিটে চালাইছিলাম তখন যে এক্সপিরিয়েন্সটা পাইছি, যখন আমি সিটির ভিতরে চালাবো, এরকম একটু অলিগলি বা রিক্সার ভিতরে দিয়ে চালাবো, তখন এক্সপিরিয়েন্সটা একটু চেঞ্জ হবে। কিছুটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। মনে হইতেছে ধরেন আপনি রেগুলার একটা সিডান কার চালান, মানে প্রাইভেট কার চালান, হঠাৎ করে আপনি কোনো একটা এসইউভি বা জিপ যেটাকে আমরা বলি ওটাই উঠে গেছেন, বা মাইক্রোবাসে উঠে গেছেন। আপনাকে একটু বড় জায়গা নিয়ে চলতে হবে, চলতে পারবেন না ব্যাপারটা তা না, তবে মানে একটু বড় জায়গা নিয়ে চলতে হবে। সেম ব্যাপারটা আমার কাছে লাগতেছে এটা নিয়ে, কোনো প্যারা খাচ্ছি না, বাট একটু বড় জায়গা নিয়ে আমাকে চলতে হইতেছে। অ্যান্ড বাইকটা ভারী, তো হাইওয়েতে ব্রেক যতটুকুই জমতেছিল, এই চিপা চাপার মধ্যে আবার মানে ফিলটা ডিফারেন্ট, ব্রেকের ফিলটাও ডিফারেন্ট। নর্মালি অন্যান্য বাইকগুলো হালকা সুন্দর ব্রেক ধরলে সুন্দর থামতেছে, আর এটা ব্রেক ধরলেও মানে ভারী, তো সে তার মতো চলে যেতে চাইতেছে। তবে হ্যাঁ, ওয়েট অনুযায়ী ব্রেকিং অনেক ভালো দিছে, মানে ইজিলি ধরা যায়। কারণ এই বাইক চালানোর আসলে রিয়েল নিয়ম হচ্ছে এরকম, মানে ছোট আরপিএমে, অল্প আরপিএমে, ধরেন আরপিএম থাকবে 2 থেকে 3,000, এরকম ডিক 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 করতে করতে যে কোনো জায়গায় উঠা যাবে। আমি ফার্স্ট গিয়ারে দিয়ে রাখছি না, এটা ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা আমার ভালো লাগে নাই, মানে যে করছে সে তো তার মতো করে করছে, একদম মাথায় নিয়ে রাখছে, পুরাটা ছাড়তে হইতেছে। এইবার খেলা শুরু। এই চিপাতে বোঝা যায় যে হ্যাঁ ঘুরাইতে গেলে কাহিনী আছে। অ্যান্ড বাইকটারে যে যত নিচুই বলুক না কেন, আমি চালাইতে যাই বুঝতেছি আসলে নিচু, হ্যাঁ পায়ে আমি পাই, কিন্তু এই যে সাইড টাইড করতে গেলে ভারী, তো এই নিচুটাও আমার পোষাইতেছে না, একটু উঁচুই মনে হইতেছে আমার কাছে এখন। অ্যান্ড এটার সিট কভার লাগানোর কারণে না, সিট কভার লাগানোর কারণে তো আর বাইক এরকম আহামরি উঁচু হয়ে যাবে না।
যাক, ইদানিংকার বাইক রিভিউগুলো আমার একদম ঘরোয়া রিভিউ। ভাই থেমে গেলেন কেন? ঘরোয়া রিভিউ হইতেছে। আমি একদম যেটা আমার ফিল হয় ওটাই বলতেছি, কোনো বানোয়াট কিছু না, একদম মানে রিয়েল যেটা আমার মনে আসতেছে। এই জন্য একটু রিভিউগুলো বড় হইতেছে, কারণ মনে অনেক সময় অনেক কিছু আসে, দেখা যায় ওই আসলে স্ক্রিপ্ট করে ছোট্ট করে কম্প্রেস করে ওইটারে আমি বলতে চাই না। আমি চাই একদম ফুল রিয়েল রিভিউটা আসুক। আমি যদি বাইক নিয়ে কখনো পড়া যাই ধরেন ভারীর কারণে, তাহলে ওটাই আপনারা দেখেন যে কেন পড়ছিলাম, এই আর কি। জানাবেন আসলে এখনকার ভিডিওগুলো ভালো লাগে কিনা। আমি মনে করি যে খুব ঘরোয়াভাবে ভিডিওগুলো হয়, কোনো বানোয়াট কিছু নাই এখানে, স্ক্রিপ্টের কিছু নাই। কোনো কোম্পানি আমাকে টাকা এবং বাইক দিয়ে বলে নাই যে ভালো 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 বলো। এই জন্য চেষ্টা করি নিজের মতো করে নিজের জিনিসগুলো শেয়ার করার। অ্যান্ড আমার যত ফোন নাম্বার ছিল আগের, ওইগুলো আমি ফেলে দিচ্ছি, যাতে কোনো কোম্পানি আমার সাথে যোগাযোগও না করতে পারে যে ভাই এই যে টাকা নেন আমার বাইকের একটা রিভিউ করেন। আমার কোনো দরকার নাই ভাই, আমি এমনি আল্লাহর রহমতে যে টাকা কামাইতেছি ওটা দিয়ে আমার ভালো চলতেছে, আপনাদের সাথে আমার সম্পর্কটা ভালো আছে, এই হলো ভালো। আমি আসলে দালাল টালাল এই কথাগুলো শুনতে একদম পছন্দ করি না। তবে হ্যাঁ, রিসেন্ট যে বাইকগুলো আসতেছে ভালো আসতেছে, ভালোই বলতেছি। অ্যান্ড একটু সময় যাক, এই সব বাইকের আবার খারাপ দিকগুলো নিয়ে আমি ভিডিও বানাবো, কারণ নতুন একটা জিনিস আসলে ওটা ভালোই থাকে। অ্যান্ড বাইক কখনো বুড়া হয় না, বাইক কখনো পুরানো হয় না, যদি আপনি বাইকটার পার্টস সবসময় বদলায় বদলায় নতুন রাখেন। কিন্তু কোনো কোম্পানি যদি পার্টসের সাপোর্ট আপনাকে না দিতে পারে, তাহলে ওই বাইকটা বার্ধক্যে আটকায় যাবে এবং ওইখানে ওই বাইকের ফিউচার শেষ হয়ে যাবে। সো বাইকের যৌবন হচ্ছে বাইকের পার্টস। যদি পার্টস অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার বাইক সুন্দর চলবে, যদি পার্টস না দিতে পারে কোম্পানি, তাহলে ওই বাইক ওইখানেই শেষ। অ্যান্ড রয়্যাল এনফিল্ডটা আসলে পাশের দেশ থেকে আসে, তো যদি অফিসিয়ালি আপনি পার্টস না পান, এটার পার্টস আপনি পাবেন হচ্ছে আশা রাখি যশোরে চলে আসবে, কারণ ইন্ডিয়া থেকে যশোরে প্রচুর মাল ঢুকে লিগাল বিভিন্নভাবে। সো এইটার জিনিসপত্র নিয়ে মনে হয় না বিপদে পড়বেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে। অন্যান্য ফিচার, বাইকের ট্যাঙ্ক অ্যান্ড চাক্কা অ্যান্ড এই যে এই সমস্ত মিটার টিটার, এগুলা নিয়ে এর আগেই কথা বলছি, এই জন্য আজকে আর বললাম না। আজকে জাস্ট ঢাকা শহরের এই চিপাচাপা এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড এরকম মাইক আপনাদের এলাকায় বাজায় কিনা এটাও জানাবেন। মানে প্রোগ্রাম হয় এক জায়গায়, মানুষের বাসার ভিতরে ভিতরে যা মাইক দিয়ে দেয় এখন সব জায়গায়। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম আসলে? যাই হোক, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। বিএসবি মার্টকে ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর বাইকগুলো আমাকে রিভিউ করতে দেওয়ার জন্য। ওই যে আরিফ সাহেব যে আমাকে বাইকটা ব্যবস্থা করে দিছে। চালাবেন একটু? চালাবেন? আপনার জন্য একটা বাইক নিয়ে আসলাম। ভালোই লাগলো, সুন্দর এক্সপিরিয়েন্স। সত্যি কথা ক্যামেরার সামনে পাওয়া যাবে না। একটু বড়, মানে ব্যাপারটা হলো প্রাইভেট কার থেকে মাইক্রোবাস চালাইতে দিলে যে ফিলটা হয়, আপনার তো সুন্দর লাগতেছে, মানাইছে বাইকের সাথে সেই। Check the mic and make sure it sound right, boys.